হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আবার আমি তোমাদের স্বাগত জানাই edutubebd.com-এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি গত ক্লাসে তোমাদের বিশেষ করে নবম দশম শ্রেণী ওভারঅল এসএসসি পরীক্ষার তোমাদের যারা ক্যান্ডিডেট তাদের জন্য আমি জেনারেল ম্যাথের যে তোমাদের ম্যাথ ক্লাসগুলো শুরু করেছিলাম। তোমরা একটু খেয়াল করবে যে আগের যে ক্লাসগুলোতে আমি বিশেষ করে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনে আমি 2.1-এ 3টি ক্লাস দিয়েছিলাম। 2.1-এ আমি প্রথম ক্লাসটা মূলত তোমাদের বিশেষ করে জেনারেল ম্যাথের যে পুরা অধ্যায় থেকে কেমন সৃজনশীল আসবে সেটা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতা আমি 2.1-এ দুইটা ম্যাথ সলিউশনের ক্লাস দিয়েছিলাম, যেখানে পার্ট 2 এবং 3 আছে। আজকে আসো তারই ধারাবাহিকতা আজকে আমি দ্বিতীয় অধ্যায়ে বিশেষ করে সেট ফাংশনের যে তোমাদের চ্যাপ্টারটা আছে, যেটা তোমরা 2.1-এ মূলত সেট পেয়েছিলে, আজকে আমি তোমাদের ফাংশন নিয়ে আলোচনা করব। তার আগে আমি আবার পূর্বের ন্যায় আমি নিজের পরিচয়টা দিতে চাচ্ছিলাম। আমি মোহাম্মদ তৌহিদুল আলম, তৌহিদ স্যার, সহকারী গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা, সেনানিবাস, ঢাকা। তাহলে আমি আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে 2.2 অনুশীলনীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব সেটা তোমাদের অবশ্যই বোর্ডে লিখেছি, যে অনুশীলনী 2.2-এ অন্যয় এবং ফাংশন। যদিও বা এখানে লেখা আছে সেট অফ ফাংশন, তারপরেও আমাদের যে অন্যয় এবং ফাংশন, অন্যয়টা কি, এই অন্যয় নিয়েই আমরা তোমাদের আজকে 2.2-এর চ্যাপ্টারটা শুরু করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে অন্যয় থেকে কিভাবে আমরা জেনারেল ম্যাথ রিলেটেড যে ফাংশন পাবো, ফাংশন যে ম্যাথ সলিউশনগুলো আছে আজকে আমি মূলত সেগুলোই আলোচনা করব। তবে 2.2 চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের বোর্ডে 3টি গাণিতিক সমস্যা এখানে তুলে ধরেছি। এই 3টা গাণিতিক সমস্যা আমি দেখাবো। ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ বামে আরেকটি গাণিতিক সমস্যা আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা নিয়েও আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছে এবং আমি চেষ্টা করব সর্বাত্মক তোমাদের যাতে সুন্দরভাবে এটা আমি বোঝাতে পারি, সেটাই। এখন আসো তাহলে অন্যয়টা কাকে বলে বা অন্যয়টা কি। আমরা অন্যয়কে যদি বলতে চাই, যে অন্যয়ের বিষয়টা আমরা অনেক সময় ইংরেজিতে অনেক কিছুই বলি, যে রিলেশন। আমরা যদি বলি অন্যয়টাকে বলে রিলেশন, অর্থাৎ আমাদের ভিতর যে সম্পর্কটা, অন্যয়টা বলতে আমরা যে তোমাদের যদি বলি সম্পর্ক, বা এখানে বিশেষ করে যে এখানে রিলেশন যেটা বলি আমরা, রিলেশন বলতে আমরা অনেক সময় বলি এখানে কি সম্পর্ক, তাই না? রিলেশনটা বলতে এখানে সম্পর্ক। তাহলে ম্যাথমেটিক্যাল ভাষায় কেন এটাকে অন্যয় বলা হচ্ছে বা রিলেশন বলা হচ্ছে? যেমন আমরা যদি বলি এই এশিয়া মহাদেশে বিশেষ করে আমাদের যে সার্কভুক্ত 8টি দেশ আছে, এই 8টি দেশে তোমরা তোমাদের পাঠ্যসূচিতে পাঠ্য বইয়ে দেখবা যে প্রথমে তারা যে একটা অন্যয় বিষয়টার কি এটা ক্লিয়ার করার জন্য তারা বিশেষ করে দেশ এবং রাজধানীর ভিতর যে একটা সম্পর্ক আছে এটা নিয়ে তারা শুরু করছে। যেমন আমি তোমাদের যদি বলি আমাদের দেশ এবং রাজধানীর ভিতর যদি একটা অন্যয় দেখাতে চাই, তাহলে আমি যদি এখানে বলি দেশ আছে, তুমি যদি বলো বাংলাদেশ, তারপরে তুমি হয়তো বললে ভারত, এরপরে তুমি বললে পাকিস্তান। আমি যদি এখানে 3টি যদি বা দেশের নাম আমি এখানে দেখিয়েছি, এইটাকে আমি বলছি কি দেশ। তাহলে এই 3টি দেশের যদি রাজধানী আমি তোমাদের বলতে চাই, তাহলে 3টি দেশের রাজধানী এখন আমি তোমাদের যদি এভাবে বলি যে বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী দিল্লি, আর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ওকে, ইসলামাবাদ। ওকে, তাহলে দেখো যে আমি দেশ এবং রাজধানীর ভিতরে যদি একটা সম্পর্ক বা অন্যয় যদি দেখাতে চাই, তাহলে বাংলাদেশের রাজধানী আমরা পাচ্ছি কি, খেয়াল করো, ঢাকা। অনুভাবে ভারতের রাজধানী আমরা পাচ্ছি কি বলো, দিল্লি। অনুভাবে পাকিস্তানের রাজধানী পাচ্ছি আমরা
ইসলামাবাদ। তাহলে এই যে একটা দেশ এবং রাজধানীর ভিতর যে একটা সম্পর্ক, যে একটা রিলেশন, এই সম্পর্ক বা রিলেশন আমরা কিভাবে গাণিতিকভাবে অন্যয়টাকে আমরা প্রকাশ করব। তবে আমি একটা কথাই বলবো, তোমাদের আগে 2.1 চ্যাপ্টারে সেট নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে আমরা সেটকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করেছিলাম, সেটের সদস্যগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে সেটের সাহায্যে যদি আমি অন্যয়টাকে প্রকাশ করতে চাই, তাহলে এখানে দেখো, যদি আমি এখানে বলতাম দেশ ও রাজধানী, দেশ ও রাজধানীর যদি আমি সম্পর্কটা বলি, তাহলে আমি এখানে দেখা যাচ্ছে যে আমি যদি বাংলাদেশকে আচ্ছা বাংলাদেশি আমি লিখি, বাংলাদেশের সাথে আমি একটা সম্পর্ক পাচ্ছি, দেখো ঢাকা। তাহলে এখানে বাংলাদেশের অবস্থানটা কিন্তু প্রথমে দেশ, তারপরে আমি যদি বলি ভারতের সাথে সম্পর্ক আছে ভারত কমা দিল্লি, ভারত কমা কত দিল্লি। এরপরে যদি আমি বলতে চাই পাকিস্তানের সাথে আছে আমাদের রাজধানী, যদি বলি পাকিস্তান কমা ইসলামাবাদ, ইসলামাবাদ। ওকে, তাহলে লক্ষ্য করো যে আমি যখন বলছি দেশের সাথে একটা রাজধানীর একটা সম্পর্ক, তখনই দেখো একটা কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আমরা কিন্তু দেশকে আগে রেখেছি এবং রাজধানীকে পরে রেখেছি। এভাবে যদি আমরা সেটের সাহায্যে প্রকাশ করতে চাই যে এ ও বি যদি দুইটি সেট হয়, তাহলে এ ও বি এর যে কার্টেসিয়াস গুণজ এর ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেটগুলোকে যদি আমরা আর নিয়ে যদি তৈরি করি, সেই ক্ষেত্রে আরটা হবে এ এবং বি ক্রসের অর্থাৎ কার্টেসিয়াস গুণজের একটি অন্যয়। যেমন তোমাদের আমি এখানে জলদি বলতে চাই, এ এবং বি যদি দুইটি সেট হয়, এ ও বি দুইটি সেট আমি তোমাদের দেখালাম, এ ও বি দুইটি সেট যদি এভাবে বলি দুইটি সেট, তাহলে এ সেটের উপাদান যদি আমি ধরে নিই 2,3 আর বি সেটের উপাদান আমি ধরলাম 4,6। এখন এই বিষয়টা আমি কার্টেসিয়াস গুণজ বলার সাহস বা কার্টেসিয়াস গুণজ বলতে পারবো এই কারণেই তোমাদের 2.1-এ আমি ক্রোমোজোর অর্থাৎ কার্টেসিয়াস গুণজ আমি তোমাদের দেখিয়েছিলাম। তাহলে আমি যদি এখন এ ক্রস বি আমি নির্ণয় করি, তাহলে আমরা কি পাচ্ছি 2,3, 4,6। ওকে, তাহলে 2,4, 2,3 এবং 4,6-এর যদি ক্রস গুণ কার্টেসিয়াস গুণজ করি, তোমরা একটু লক্ষ্য রাখবে যে 2.1-এ আমি বিশেষ করে তোমাদের কার্টেসিয়াস গুণজ দেখিয়েছিলাম। তাহলে আমাদের 2 এর সাথে 4 এর একটা ক্রোমোজোর তৈরি হবে, 2 এর সাথে 6 এর একটি ক্রোমোজোর তৈরি হবে। অনুরূপভাবে আমি যদি 3 উপাদান নিই, 3, 4 একটি ক্রোমোজোর তৈরি হবে, 3, 6 একটি ক্রোমোজোর তৈরি হবে। তাহলে দেখো আমরা এ ক্রস বি অর্থাৎ দুইটি আমরা সেট এখানে কার্টেসিয়াস গুণজ আকারে দেখিয়েছি, এবং এ এবং বি সেটের কার্টেসিয়াস গুণজে থেকে যদি আমরা কোনো শর্ত সাপেক্ষে, অর্থাৎ আমি যদি বলতাম যে এক্স 2x = যদি ওয়াই শর্ত আমি নিতাম, এই শর্ত যদি একটা থাকতো, শর্ত থেকে যদি আমরা নিতে চাই যে 2x = ওয়াই শর্তে কোন কোন ক্রোমোজোরগুলো আমাদের আসবে, তাহলে একটু লক্ষ্য করো, আমি এই উপাদানটা অন্য কালি দিয়ে তোমাদের একটু দেখাই। আমি যদি এই উপাদানটা নিই, তাহলে দেখো এখানে মূলত এটা x এর উপাদান, এটা y এর উপাদান। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 2 × যদি x এর মান 2 বসাই, তাহলে আমরা পাচ্ছি 4। অর্থাৎ আমরা এই শর্তে আমাদের 2,4 একটি উপাদান নিয়ে নিচ্ছি। আবার যদি আমরা এখানে এই ক্রোমোজোর থেকে যদি আমরা পেতে চাই, তাহলে আমরা কি পেতে চাই দেখো, 2x = y, তাহলে আমি 2 × x এর পরিবর্তে আমি 3 বসালাম, তাহলে 6 পাচ্ছি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 3,6 একটি ক্রোমোজোর। তাহলে কোনো শর্ত যখন দিয়ে আমাদের এই কার্টেসিয়াস গুণজ থেকে উপাদানগুলোকে নেওয়া হবে, তখনই আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হবে। কারণ এখানে ক্রোমোজোরগুলো আছে কিন্তু শর্ত নাই, আমি সবগুলো নিয়ে কার্টেসিয়াস গুণজ করব। তাহলে বলা হচ্ছে এ ও বি যদি দুইটি সেট হয়, এই দুটি সেটের কার্টেসিয়াস গুণজ এর ক্রোমোজোরগুলোর
অশূন্য উপসেটকে যদি আর দ্বারা প্রকাশ করি, তাহলে আমি এই শর্তে একটি সেট পেলাম। কি সেট পেয়েছি? যে সেটটাকে আমি বলছি যে আর রিলেশন, যেহেতু অন্যয়ের রিলেশন, অন্যয়ের ইংরেজি রিলেশন, যার কারণে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারছি। তাহলে দেখো আরে দুইটা উপাদান আছে 2 4 এবং 3 6। এই দুইটি উপাদান নিঃসন্দেহে এ ক্রস বি এর আমরা দেখতে পাচ্ছি সাবসেট বা উপসেট। ওকে, এসের আর হচ্ছে কি এ ক্রস বি এর একটি উপসেট। এখন যদি এমন হয়, আমরা যদি শর্তটা এবার নিতাম এক্স লেস দেন ওয়াই, যদি এই শর্ত বলতাম, তাহলে খেয়াল করো আমাদের এই শর্ত হলে আমাদের এ ক্রস বি এর যে কার্টেসিয়াস গুণজ করে 4টি উপাদান পেয়েছে, 4টি উপাদানে আমাদের চলে আসতো। সেই ক্ষেত্রে আমরা লিখতাম ইকুয়াল চিহ্ন দিতাম, অর্থাৎ দেখা যাচ্ছে যে এক্স লেস দেন ওয়াই শর্তের সব উপাদানগুলোই আমাদের আসবে। এবং এই যে একটা শর্ত, এই শর্ত সাপেক্ষেই আমরা কার্টেসিয়াস গুণজ থেকে যে উপসেটগুলো নিয়ে আমরা নতুন একটা সম্পর্ক তৈরি করছি, এটাকে আমরা বলবো একটি অন্যায়। ওকে, তাহলে তোমরা তোমাদের যদি পাঠ্য বইয়ে দেখো, যে বিশেষ করে আমি বোর্ডে লিখেছি এখানে অনুশীলনী 4 এবং 5 নম্বর এবং উদাহরণ 16 এবং 17 নম্বর, এখানে যে একটা সম্পর্ক বা অন্যায় আছে, এটাকে আমরা কিভাবে তোমাদের দেখাবো। এখন আমি যদি এখন তোমাদের বলতে চাই যে এ ক্রস বিকে আমরা কিভাবে অন্যায় প্রকাশ করব, বা বিশেষ করে আমাদের যে সমস্যাটা হয় যখন আমাদের এখানে একটা প্রশ্ন দেয়া থাকে, যেমন আমি লিখেছি যদি সি সমান 2 5 6 হয়, ডি সমান 4 5 হয়, এবং সি ও ডি এর মধ্যে উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক আমি তোমাদের এখানে দেখিয়েছি, একটি সম্পর্কে এখানে আছে, খেয়াল করো। এখন এইটাকে কিভাবে আমি সেট গঠন পদ্ধতিতে এ ক্রস বিকে প্রেজেন্ট করব, এটাই হচ্ছে তোমাদের বিশেষ করে এই 2.2 এর বিশেষ করে অন্যায় থেকে আমরা যে একটা অন্যায় তৈরি করব দুইটা সেট থেকে, এই অন্যায় তৈরি করার জন্য যে আমাদের সেট গঠন পদ্ধতি লাগবে, এটাই আমাদের জানার বিষয়। আমরা এই সেট গঠন পদ্ধতিটা সঠিকভাবে আমরা লিখতে পারি না। যেমন এখানে সি ও ডি দুইটি সেট আছে, এবং সি সেটের উপাদানগুলোকে অবশ্যই আমাদের এখানে এক্স এবং ডি সেটের উপাদানকে অবশ্যই আমাদের ওয়াই বিবেচনা করতে হবে। কারণ আমি যখনই বলছি যে এ একটি সেট যার উপাদান 1,2 এবং বি একটি সেট যার উপাদান আমি ধরলাম 5,7, তাহলে আমি এর সকল উপাদানকে আমি এক্স দ্বারা যদি ডিনোট করি, তাহলে এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্সের মান 1 হতে পারে, এক্সের মান 2 হতে পারে। অনুরূপভাবে আমি যদি ওয়াই বিলংস টু বি এখানে বলি, অর্থাৎ এখানে ওয়াই সমান 5 হবে, ওয়াই সমান 7 হবে, ওয়াই সমান 7 হবে। তাহলে আমরা যখনই কোনো একটা ম্যাথমেটিক্যাল সমস্যা তোমাদের সামনে প্রশ্ন আকারে দিয়ে দিই, তখনই আমাদের এই অন্যায়টা কীভাবে তৈরি করব, এই অন্যায়টা তৈরি করার সময় আমাদের সেট গঠন পদ্ধতিটা যদি সঠিকভাবে আমরা লিখতে পারি, তাহলে আমাদের এই সেট গঠন পদ্ধতির মাধ্যমে কার্টেসিয়াস গুণজ দুইটা সেটের করলে ওখান থেকে শর্ত সাপেক্ষে কোন কোন ক্রোমোজোম নিয়ে আমি নতুন সেট তৈরি করব, সেটাই হয়ে যাবে আমাদের ওই শর্ত সাপেক্ষে নির্ণয় একটি অন্যায়। তাহলে আসো আমি যদি এই বিশেষ করে তোমাদের যে গাণিতিক সমস্যাটা আছে, সি সমান একটি সেট দেওয়া আছে, ডি একটি সেট দেওয়া আছে, তাদের উপাদান এদের ভিতরে একটা সম্পর্ক আছে, এটাকে আমি কিভাবে তোমাদের সামনে তুলে ধরবো। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার এ আর বি দুইটি সেটের ভিতরে কি শুধু সম্পর্ক তৈরি হয়? না, এখানে দেখো সি সেট ডি সেট আছে, তাহলে আমরা লিখবো এক্স বিলংস টু ডি, ওয়াই বিলংস টু এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি। অনুভাবে বড় হাতের পি দিয়ে দিতে পারে। যেমন আমি যদি বলি যে এ একটি সেট যার উপাদান আমি ধরলাম 2 এবং 3, আবার আমি যদি এর সাথে এ সেটের আবার যদি আমি গুণ করতাম, তাহলে কার্টেসিয়াস গুণজ যদি আমি করে দেখাতাম, তাহলে 2,3 হয়ে যেত। তাহলে এখানে আমাদের উপাদানটা কেমন হচ্ছে দেখো, 2,2 2,3 3,2 3,3। তাহলে এ সেটের ভিতরে এ সেটের যে একটি কার্টেসিয়াস গুণজ, অনেক সময় তোমাদের প্রশ্নে দেখো এমন ভাবে দিয়ে দেয় এ স্কোয়ার, তখন কার্টেসিয়াস গুণজ এই স্কোয়ারকে তুমি এ ক্রস বি দ্বারা এ ক্রস এ দ্বারা তুমি প্রকাশ করবা। সেই ক্ষেত্রেও তুমি বলতে পারো
এ ক্রস এ আমরা যে উপাদান পাচ্ছি এখান থেকে যদি শর্ত সাপেক্ষে কোনো একটি অন্যয় তৈরি করতে চাই, তখন আমরা এখান থেকে যদি এভাবে বলতাম এক্স এবং ওয়াই যদি পরস্পর সমান হতো, তাহলে একটু খেয়াল করো, এক্স এর মান এবং ওয়াইয়ের মান যদি পরস্পর সমান হতো তাহলে আমরা এই উপাদান নিতাম আর এখানে এই উপাদান নিতাম। একটু লক্ষ্য করো, তাহলে আমরা বলতে পারতাম যদি এক্স সমান ওয়াই শর্ত যদি আমাদের এখানে উল্লেখ থাকতো, তাহলে আমরা নিতে পারতাম 2,2 3,3 এবং এই ক্রোমোজোম নিয়েই এই উপসেট নিয়েই আমরা যখন নতুন একটা সেট তৈরি করছি, তখনই আমরা এই যে আর এখানে ইকুয়াল, অবশ্যই এখানে সাবসেট যদি সব উপাদানগুলো নিতাম তাহলে হয়তো আমরা বলতে পারতাম ইকুয়াল। এখন আসো তাহলে আমি এই গাণিতিক সমস্যাটা বিশেষ করে তোমাদের আমি কিভাবে দেখাবো এখন লক্ষ্য করো। তাহলে তার আগেও আমি একটু কথা বলবো, বিশেষ করে যে আমি যেটা বলেছি যে অন্যয় তৈরি করতে গেলে যে আমাদের সেট গঠন পদ্ধতিটা কীভাবে লিখতে হবে, এটা একটা ফ্যাক্টর। তাহলে আসো এ ক্রস বিকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই, মাস্ট বি এক্স কমা ওয়াই, কারণ আমরা দেখলাম দুইটি সেটের যখনই কার্টেসিয়াস গুণজ তৈরি করছি তখনই যে ক্রোমোজোমগুলো তৈরি হচ্ছে, যেখানে এক্স হচ্ছে প্রথম উপাদান আর ওয়াই হচ্ছে দ্বিতীয় উপাদান, এবং এক্স কমা ওয়াই কমা নিয়েই আমরা ক্রোমোজোমের উপাদানগুলো তৈরি করছে, যার কারণে আমি এ ক্রস বি সমান লিখব এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। এটা নর্মাল আমি বললাম কি এটা কার্টেসিয়াস গুণজ, ওকে, এটা নর্মালি আমি বললাম একটি কার্টেসিয়াস গুণজ। যখনই আমি কোনো শর্ত দিয়ে দেব তখনই আমি লিখব আর ইকুয়ালস টু হয়তো এক্স গ্রেটার দেন ওয়াই শর্ত সাপেক্ষে আমি একটি সম্পর্ক তৈরি করব, তাহলে তখন আমরা লিখব এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এবং আমি লিখব এক্স গ্রেটার দেন ওয়াই। একটু খেয়াল করো, নর্মালি এ ক্রস বি আমাদের ছিল সেট গঠন পদ্ধতিতে, যেটা তোমরা এখানে এবংও দিতে পারো, 2.1-এ তোমাদের দেখানো হয়েছে। কিন্তু যখনই আমি আর দ্বারা প্রকাশ করছি রিলেশন, তখন কিন্তু দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর একটি শর্ত দেওয়া থাকবে, সেটা এক্স গ্রেটার দেন ওয়াই হতে পারে, এক্স লেস দেন ওয়াই হতে পারে, এক্স ইকুয়ালস টু ওয়াই হতে পারে, 2x ইকুয়ালস টু হতে পারে, যেমন আমি এখানে লিখেছি। তাহলে আসো আমি এখন এই অন্যয়ের এই গাণিতিক সমস্যাটার সমাধান যদি করি, 4 নম্বর 5 নম্বর অনুশীলনে তোমরা অঙ্কটা পারবে, ওখানে উদাহরণ 16, 17 আছে, সেটা পারবে, ওকে। তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটার সমাধান যদি করতে চাই তাহলে আমরা কিভাবে তোমাদের দেখাবো। তাহলে আমরা প্রথমে ওই গাণিতিক সমস্যাটা লেখার আগে আমরা সুন্দর করে লিখে নিব, দেওয়া আছে সি ইকুয়ালস টু 2, 5, 6, ডি ইকুয়ালস টু, আমরা যদি বলি যে প্রশ্নে লেখা আছে 4, 5, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে অন্যয়টি, প্রশ্ন মতে আমরা কি বলবো অন্যয়টি, বা প্রশ্ন মতে এখানে আর দিয়ে দিব, প্রশ্ন মতে আমরা কি দিয়ে দেব আর। তাহলে আর বলতে এখানে আমরা তার আগে ঠিক আছে, প্রশ্ন মতে আমি আর সেট গঠন পদ্ধতিতে প্রকাশটা করব অবশ্যই এই শর্ত সাপেক্ষে। তাহলে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু, আমি এই গাণিতিক সমস্যাটা সমাধান করছি, তাহলে এক্স বিলংস টু আমি কি দিব সি, কমা ওয়াই বিলংস টু মাস্ট বি এখানে ডি দিব, এবং শর্তটা লিখে দিব এক্স লেস ইকুয়ালস টু ওয়াই, ওকে। তাহলে আমার প্রশ্নে যে চলক অর্থাৎ ক্যাপিটাল হাতের অক্ষর দ্বারা তোমার অন্যয় তৈরি করতে বলবে মাস্ট বি, ওখানে এক্স বিলংস টু সি বা এক্স বিলংস টু পি বা ওয়াই বিলংস টু কিউ বা ওয়াই বিলংস টু ডি ইত্যাদি দ্বারাই আমাদের প্রকাশ করতে হবে। তোমরা শুধু নর্মালি যে বইয়ের যে সূত্রটা আছে যে এক্স বিলংস টু এ বা ওয়াই বিলংস টু বি, এভাবে শুধু মুখস্থ করে তোমরা লিখবে না, দেখবে যে যে সেট দেওয়া আছে সেই সেট অনুযায়ী তোমাকে এখানে এই সম্পর্কটা তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সম্পর্কর গাণিতিক বিশেষ করে সেট গঠন পদ্ধতি আমরা প্রকাশ করছি। এখন আমাদের যেটা হবে আমি বলেছি দুইটি সেটের কার্টেসিয়াস গুণজ থেকেই আমাদের উপসেটগুলো তৈরি করতে হবে। তাহলে এখন আমি সি ক্রস ডিটা আমি বের করব। তাহলে সি সেটের উপাদান 2, 5, 6,
এবং ডি সেটের উপাদান 4 5 দেওয়া আছে। লক্ষ্য করো কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম। তাহলে আমরা যদি বলতে চাই 2.1-এ যে কার্টেসিয়াস গুণজ করেছিলাম 7 নম্বর গাণিতিক সমস্যাটা অনুশীলনীর, সেই ক্ষেত্রে বলেছিলাম এখানে উপাদান আছে 3টি আর এখানে উপাদান আছে 2টি। নর্মাল গুণ করলে 3 দুগুণে 6টি উপাদান আসবে। তাহলে আমরা কি কি উপাদানগুলো এখানে নিব? 2, 4, 2, 5, তাহলে 2 এর কাজ হয়েছে 5, 4, 5, 5। ওকে, এরপরে আসো 6, 4, 6, 5। লক্ষ্য করো তাহলে 1 2 3 4 5 6 আমাদের অবশ্যই এই কার্টেসিয়াস গুণজ অন্বয় করতে গেলে ক্রোমোজোর আকারে লিখব এবং প্রত্যেকটি উপাদানের মাঝে আমরা আবার কমা দিয়ে টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন আসো আমরা প্রথমে একটি সম্পর্ক লিখেছি, সম্পর্কটা একটু খেয়াল করো। সম্পর্কটা আমি কি সম্পর্ক এখানে লিখেছি দেখো। আমি বলেছি আর যে সম্পর্কটা এই সম্পর্কে আছে তোমরা দেখতে পাচ্ছ যে x, y such that x belongs to c, যেহেতু c ছিল, y belongs to d, যেহেতু ডি সেট এখানে ছিল, এবং সম্পর্কটা আছে কি x লেস ইকুয়াল y। তাহলে এই শর্তে আমরা যেটা x লেস ইকুয়াল y শর্তে এই ক্রোমোজোর থেকে কোন কোন উপাদানগুলো আমরা নিতে পারবো, যেখানে x y থেকে ছোট অথবা x ও y পরস্পর সমান। তাহলে x যদি y থেকে ছোট হয় এটা নিতে পারবো, এটাও নিতে পারবো, এটা নিতে পারবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি x গ্রেটার দেন y এর শর্তে হয়তো এটা হবে। এইটা আমরা নিতে পারবো কারণ x এবং y পরস্পর সমান। আবার খেয়াল করো x y থেকে ছোট, তাহলে এটা নিতে পারবো না কারণ এখানেও x গ্রেটার দেন y আমরা দেখতে পাচ্ছি। আবার এই শর্তে এটাও আমরা নিতে পারবো না। তাহলে লক্ষ্য করো একটি কার্টেসিয়াস গুণজ থেকে আমরা 2 4 নিতে পারবো, 2 5 নিতে পারবো, 5 5 নিতে পারবো। তাহলে আমরা লিখব সুতরাং আর ইকুয়ালস টু, তাহলে কোন কোন উপাদানগুলো হচ্ছে 2, 4, 2, 5 এবং 5, 5। যেহেতু আমাদের এই সম্পর্কে লেখা আছে x এবং y পরস্পর সমান, অথবা x y থেকে ছোট, x y থেকে ছোট আর x আর y পরস্পর সমান। তাহলে এভাবে শুধুমাত্র আমরা যদি বলি যে x এবং y পরস্পর যদি সমান বলতো এখানে, তাহলে আমরা কোন উপাদানটা নিতাম? তাহলে তোমরা একটু খেয়াল করো, আমরা এই গাণিতিক সমস্যাটার সমাধান দেওয়ার জন্য x y থেকে ছোট অথবা x এবং y পরস্পর সমান সেই শর্তে আমি তোমাদের সম্পর্কটা নিয়েছি, অর্থাৎ রিলেশনটা তৈরি করেছি। এখন যদি তোমরা বলো যে স্যার আমি এটা একটু মুছে দিয়ে তোমাদের যদি আরেকটু কয়েকটি শর্ত যদি দেখাই, আমি যদি বলতাম x গ্রেটার দেন y শর্তে আর সমান কি হবে বলো তো? আমরা যদি এই উপাদান থেকে নিতে চাই, আমরা যদি একটু বোঝাতে চাই যে একটা শর্ত লিখেছি, এই শর্তে এই কার্টেসিয়াস গুণজের যে আমরা সেট পেয়েছি, এখানে বিশেষ করে আমরা কার্টেসিয়াস গুণজের যে অন্যটা পেয়েছি এখান থেকে যদি বলা হয় x গ্রেটার দেন y কোথায় নিব? তাহলে x গ্রেটার দেন y যদি বলি x y থেকে বড়, কারণ এটা x এটা y, আর কোনটা আছে বলো? এটাও x y থেকে বড়, এটাও x y থেকে বড়। সেই ক্ষেত্রে আমরা কি নিতে পারি বলো? তাহলে আমাদের আসছে 5, 4, আবার কি আসছে বলো তো 6, 4, আরেকটি আসছে 6, 5। তাহলে এই শর্ত দিয়েও আমরা তোমাদের একটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। তোমরা যদি বলো যে স্যার যদি এমন হয় x² = y শর্তে আমরা অন্যটা নিতে পারি, তাহলে দেখো তো x² = y কোথায় আছে দেখো। নিঃসন্দেহে আমরা বলতে পারি যে x² কত বলো তো? x² = y বলতে এখানে 2 স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি 4। তাহলে এখানে আমি একটি উপাদান নিতে পারবো, উপাদানটা কি বলো? 2, 4। আমি কিন্তু অন্যয় আগেই বলেছি যে এ ও বি কার্টেসিয়াস গুণজের ক্রোমোজোরগুলোর উপসেট নিয়ে গঠিত, অশূন্য উপসেট, মানে কোনো ফাঁকা সেট হবে না, যেমন একটি উপাদান এখানে পেয়েছি। এভাবে করে তোমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে তোমরা
অন্যয় তৈরি করতে পারবে দুইটি সেটের কার্তেশিয়াস গুণজের মাধ্যমে। এবং তোমরা লক্ষ্য করবে এখানে যে লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, বারবার বলবো, যে প্রশ্ন মতে যে আমি সেট গঠন পদ্ধতিতে আর তৈরি করব সেটা ডিপেন্ড করবে তোমার এই প্রশ্নের তো কী দেওয়া আছে, কী শর্ত দেওয়া আছে, সেটার উপরেই আমরা তোমাদের রিলেশনটা তৈরি করব। এবার আসো, আমি তোমাদের এই বিশেষ করে অন্যয়ের যে গাণিতিক সমস্যাগুলো দেয়া আছে, তোমরা বিশেষ করে উদাহরণ 16-17 অনুশীলনী কাজ আছে, ওভারঅল 4 এবং 5 নম্বর যে গাণিতিক সমস্যাটা আছে অর্থাৎ 2.2 4 এবং 5 নম্বর অঙ্কটা তোমরা এইভাবে সুন্দরভাবে সবগুলোই করতে পারবা। অ্যাকচুয়ালি আমরা সেটে 2.1 এবং 2.2 এ যখন সৃজনশীল প্রশ্ন তৈরি করি তখন কিন্তু সিম্পল অঙ্ক আমরা দিয়ে দিই, এমন দুটা উপাদান তুলে দিয়ে ক্ষয়ে হয়তো আমরা বললাম সিওডি এর উপাদানগুলোর ভিতরে যদি এক্স গ্রেটার দেন ওয়াই শর্ত বিবেচনা থাকে সেক্ষেত্রে আর নির্ণয় করো বা সম্পর্ক নির্ণয় করো। ওকে, তাহলে আমরা তোমাদের বিশেষ করে 2.2 এ আমি অনেকগুলোই গাণিতিক সমস্যা সমাধান করে দেখাতে পারার চেষ্টা করলেও আমি একটি গাণিতিক সমস্যা তোমাদের কিভাবে সমাধান করতে হয় সেটাই দেখিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ধরনের কোনো গাণিতিক সমস্যা যদি আসে তোমরা সলভ করতে পারবে। ওকে, তাহলে অন্যয় থেকে যে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা বারবার অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকি, বিশেষ করে যারা হায়ার ম্যাথের স্টুডেন্ট আসো, যারা ক্লাস দেখছো, তোমরা অনেক ভিউ করেছো সেট ফাংশনে। তোমরা হয়তো বলতে পারো স্যার আপনি হায়ার ম্যাথের 1.1-এ সেট ফাংশন লিখেছেন কিন্তু 1.1 আলোচনা করেছেন। আমি তোমাদের বিশেষ করে ঈদের পর 1.2 যেটা ফাংশনটা খুবই ভালো করে বোঝানোর চেষ্টা করব। আজকে আমি জেনারেল ম্যাথে যে ফাংশনটা আছে, যেহেতু প্রত্যন্ত অঞ্চলে আমাদের editubebd.com এর এই ক্লাসগুলো অনেকেই দেখো, সেই ক্ষেত্রে আমি জেনারেল ম্যাথে যে ফাংশনের গাণিতিক সমস্যাগুলো বা ফাংশনটা এখানে কি নর্মালের জন্য, বিশেষ করে যারা মানবিক বিভাগে বা বাণিজ্য বিভাগে পড়ো তাদের জন্য আমি নর্মালি যে জেনারেল ম্যাথে বই যেভাবে আছে ওভাবে আমি ফাংশনটা বোঝানোর চেষ্টা করব। আবার যখন আমি হায়ার ম্যাথে তোমাদের ফাংশন নেব সেই ক্ষেত্রে আমরা অন্যয় থেকে কীভাবে ফাংশন তৈরি হয় সেটা আলোচনা করব। এখানে যদিও বা আমরা একটা অন্যয় তোমাদের দেখিয়েছি, এই অন্যয়টা ফাংশন কিনা সেটা তোমাদের কিভাবে পাবো সেটা আর একটু ইজি হয়ে যাবে হায়ার ম্যাথে যখন করব, কারণ আমি এখানে একটা অন্যয় দেখিয়েছি, অন্যয়তে একটা কার্তেশিয়াস গুণজ দেখিয়েছে, কার্তেশিয়াস গুণজ থেকে আমরা কীভাবে অন্যয় তৈরি করলাম, এই অন্যয়ের উপাদানগুলোর ভিতর কী সম্পর্ক আছে তোমরা হায়ার ম্যাথে 1.2 যখন চ্যাপ্টারটা করবে তখন বুঝতে পারবে। তাহলে আসো, আমি এখন তোমাদের মূলত ফাংশনটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তাহলে ফাংশনের বিষয়টা যদি আলোচনা করতে চাই, আমি যদি তোমাদের বলি যে তোমরা ক্লাস 6-এ যখন বীজগণিতে কিছু রাশি পেলে তখন দেখো তোমরা অনেক সময় পেয়েছো 2x + 1 একটি বীজগণিতীয় রাশি। কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম বা যখন 6-7-এ উঠে বীজগণিতিক রাশি পেলাম, 8 পর্যন্তও আমার মাথার ভিতরে আসি নাই যে একটি বীজগণিতিক রাশি, এখানে এক্সের বিভিন্ন মান আছে বা বিশেষ করে চলক আমরা যে প্রতীক যদি বলি XY বা AB বা PQ, বিশেষ করে XY এই দুইটা চলক এত সম্পর্কযুক্ত ক্লাস 9-এ, বিশেষ করে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথে যে এক্স এবং ওয়াই দুইটি মান যদি আমরা ক্লাস 8-এর কথা বলি সমাধান করার সময় যখন আমরা লেখচিত্রে দেখিয়েছি, বা ক্লাস 7-এও তোমাদের যখন 7.3 বীজগণিতের চ্যাপ্টারই দেখিয়েছিলাম, শুধুমাত্র এমন একটা সমীকরণ দিয়ে তারা কিন্তু এক্সের বিভিন্ন মানের সাপেক্ষে অনুরূপ কিছু মান পেয়েছিল। তখনও কিন্তু আমি 7-এ বলেছিলাম যে এক্সের মানগুলো কিভাবে আমরা এটাকে ওয়াই ধরে করব। তাহলে এই যে এক্স এবং ওয়াই যে চলক, এইটাকে যদি আমি ওয়াই সমান তোমাদের 2x + 1 দিতাম, 6-এর একজন স্টুডেন্টও বলতে পারবে যে একটা সমীকরণ তারা যদি সমাধান অঙ্ক করতে চায়। তো এখানে দেখো এক্স এবং ওয়াই দুইটি চলক কিন্তু সম্পর্কযুক্ত। কীভাবে সম্পর্কযুক্ত? আমি যদি বলি যে এক্সের যদি অনেকগুলো মান আমি 1 নিই, তাহলে আমরা x = 1 হলে আমরা কি পেতে পারি? ওয়াইয়ের মান পেতে পারি 2 × 1 + 1 সমান আমরা একেবারে লিখতে পারছি 2 + 1 সমান কত? 3। আবার যদি x সমান আমি 2 হলে y = 2 × 2 + 1 সমান 4 + 1 সমান 5। অন্যভাবে যদি x এর মান যদি আমি -2 বসাই, তাহলে y = দেখো 2 ×
-2 + 1 = -4 + 1 = আমরা -3 পাচ্ছি। তাহলে লক্ষ্য করো যে আমি উপরে একটি সমীকরণ লিখেছিলাম। যদি ক্লাস 8-এর কথা তোমাদের আমি বলি, দুই চলক বিশিষ্ট সমীকরণ জোট সমীকরণ ছিল ওখানে, যেখানে তোমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছো। লেখচিত্র করতে গেলেও তোমরা বলেছো যে এক্সের বিভিন্ন মানের সাপেক্ষে আমরা ওয়াইয়ের মান পাই, এবং এক্সের মানগুলো তুমি দেখো, এক্সের মান এখানে যদি বলো এক্স এবং ওয়াই যদি তুমি বিবেচনা এখানে করো, এক্সের 1 মানের সাপেক্ষে তুমি পেয়েছো কত? 3 পেয়েছো। এক্সের মান যখন 2 ধরেছো পেয়েছো 5। যখন এক্সের মান -2 বসিয়েছো তখন ওয়াইয়ের মান পেয়েছো -3। তাহলে এই যে একটি তোমার বিশেষ করে সম্পর্ক এক্স এবং ওয়াইয়ের ভিতরে, তাহলে আমি যদি তোমাদের ফাংশনের কথা বলতে চাই, এইটাকে যদি তোমাদের সুন্দরভাবে আরেকটু ভালোভাবে যদি বোঝাতে পারতাম, যে এখানে বিশেষ করে 1 বসিয়েছি, একটু লক্ষ্য করো, এক্সের মান 2 বসিয়েছি, এখানে মাইনাস, খেয়াল করো এখানে -2 বসিয়েছি। তাহলে আমরা এই সমীকরণটাকে একটু নিচে নামিয়ে যদি আরেকটু তোমাদের বোঝাতে চাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। y = 2x + 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক্সের মান বসিয়ে পেয়েছি 3 পেয়েছি, এক্সের মান 2 বসিয়ে পেয়েছি 5, এক্সের মান আমরা -2 বসিয়ে পেয়েছি -3। অবশ্য -2 উপরে লিখলে খুব বেটার হতো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, একটি সম্পর্ক থেকে দেখো একটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি তোমাদের y = 2x + 1 একটি যদিও বা সমীকরণ এখানে লিখেছিলাম, সেই ক্ষেত্রে এক্সের বিভিন্ন মান নিয়ে আমরা ওয়াইয়ের মানগুলো পাচ্ছি। সেই ক্ষেত্রে দেখো, যদি এখন এটাকে আমি ফাংশনের সংজ্ঞাটা দিতে চাই, যে দুইটি চলক, এখানে দেখো এক্স একটি চলক এবং ওয়াই, আমরা যদি বলি যে এখানে দেখতে পাচ্ছি যে এক্স একটি চলক, আবার এখানে ওয়াই একটি চলক। খেয়াল করো, এক্স ও ওয়াই দুইটি চলক এরূপভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের একাধিক মানের জন্য, এক্সের যে কোনো মানের জন্য, আমরা দেখলাম এক্সের যে কোনো মানের জন্য একটি আমরা ওয়াইয়ের মান পাচ্ছি। এক্সের যে কোনো মানের জন্য একটি মানই আমরা ওয়াইয়ের মান পাবো। ওকে, ওয়াইয়ের মান আমরা একের অধিক পাবো না। সেই ক্ষেত্রে আমরা বলবো ওয়াইকে একটি এক্সের ফাংশন। আমি আবার বলি, দুইটি চলক এক্স ও ওয়াই এরূপভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো মানের জন্য কেবলমাত্র ওয়াইয়ের একটি মানই পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা ওয়াইকে এক্সের একটি ফাংশন বলবো। তাহলে আমরা এই এক্সের ফাংশনকে যদি আমরা এখন প্রকাশ করতে চাই, অর্থাৎ আমি যে সমীকরণটা তোমাদের বোর্ডে লিখিয়েছি, লক্ষ্য করো যে সমীকরণটা আমি তোমাদের বোর্ডে লিখেছি যে y = 2x + 1। তাহলে এক্সের ফাংশনকে সাধারণত আমরা f(x) অথবা g(x) বা ক্যাপিটাল বড় হাতের f(x) বা ψ(x) যে কোনো চলক এইভাবে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ এক্সের চলককে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। এবং তোমরা খেয়াল করবে যে এক্সের মানের উপর কিন্তু ওয়াইয়ের মান নির্ভরশীল। অর্থাৎ এক্সের মান আমি যখনই বসাচ্ছি এইখানে, তখনই আমরা ওয়াইয়ের মান পাচ্ছি। তাহলে এখানে এক্সকে বলা হবে স্বাধীন চলক এবং ওয়াইকে বলা হবে অধীন চলক। অর্থাৎ ওয়াইয়ের মানটা পাবো আমি এক্সের মানের সাপেক্ষে। তাহলে এইটাকে আমি যখনই এক্স ও ওয়াই দুটি চলক এরূপভাবে সম্পর্কযুক্ত আমি যদি এটাকে বলতে চাই, তাহলে আমরা এইটাকে লিখতে পারবো f(x) অর্থাৎ কি 2x + 1 = y। তাহলে খেয়াল করো, ফাইনালি আমরা লিখতে পারি y সমান কি বলতো, f(x) অর্থাৎ f(x) বলতে যে আমাদের এক্স চলক বিশিষ্ট যে একটি বীজগণিতিক রাশি থাকছে, যেহেতু এক্স আছে, এক্সের একটি ফাংশন বলছে, তুমি এটাকে ইচ্ছা করলে g(x) দ্বারাও তুমি প্রকাশ করতে পারতে। ওকে, এখন আমরা এক্সের পরিবর্তে যে কোনো মান, অর্থাৎ আমরা দেখলাম এখানে এক্সের মান আমরা 1 বসিয়েছিলাম, তাহলে আমরা পেয়েছিলাম 2 × 1 + 1 = 3। এটা অবশ্যই ওয়াইয়ের মান।
তাহলে আমি ওয়াইয়ের মান পাচ্ছি কত বলো তো এখানে 3। তাহলে এই যে এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের মান পাচ্ছি, তাহলে এক্স একটি স্বাধীন চলক আর ওয়াই একটি অধীন চলক। তাহলে এভাবে করে যদি আমরা তোমাদের দুইটি চলকের ভিতর সম্পর্ক দেখাতে চাই যে এক্সের আমি মানগুলো এখানে বসাবো, বসানোর সাপেক্ষে আমরা ওয়াইয়ের মানগুলো পাবো, তাহলে এভাবে তোমাদের বিশেষ করে দেখবে যে অনুশীলনীতে 6, 7, 8 গাণিতিক সমস্যাগুলোর এখানে সমাধান দেয়া আছে। আমি একটি ফাংশন তোমাদের এখানে দেখাচ্ছি, দেখিয়ে আমরা এই ফাংশনের সাপেক্ষে যেগুলো তোমাদের MCQ টাইপের কোশ্চেন আসে আমি দিয়ে দিলাম x² - 3x + 1 একটি ফাংশন। আমাকে বলা হলো f(0) মান বের করো, f(-1) এর মান বের করো, f(½ এর মান বের করো। তিনটি মান আমি কীভাবে নির্ণয় করব? শুধুমাত্র একটি কথাই তোমাদের বলবো, যে ফাংশনটা যে চলকের ফাংশন থাকবে, যেমন এখানে x চলকের ফাংশন f(x), তাহলে আমি শুধুমাত্র এক্সের স্থলে কি বসাবো বলো তো 0 বসাবো, এক্সের স্থলে যে মান থাকবে -1 বসাবো, এক্সের স্থলে ½ বসাবো। তাহলে আমি যদি এই গাণিতিক সমস্যাটা তোমাদের সমাধান দেখাতে চাই তাহলে আমরা কি লিখবো বলো তো? এটাকে আমি যেহেতু সমীকরণ লিখতে পারি 1 নং এ এক্সের স্থলে আমি এখানে 0, -1, ½ একটি অঙ্কে আমি তোমাদের দেখাচ্ছি বসিয়ে পাই, এক্সের স্থলে আমি এগুলো বসিয়ে পাই, কিভাবে দেখাতে পারো? তাহলে আমি কি বসাচ্ছি এক্সের স্থলে 0 বসাবো, তাহলে নিঃসন্দেহে সব এক্সের স্থলেই আমার মান 0 চলে আসবে। তাহলে এটাকে আমরা কি পাচ্ছি বলো তো 0 - 0 + 1, তাহলে আমি পাচ্ছি 1। তাহলে f(0) সমান আমি কি পাচ্ছি 1। এইটাকে তুমি যদি বলো ওয়াইয়ের মান, দেখো ওয়াইয়ের মান নিঃসন্দেহে এটা কার মান? ওয়াইয়ের মান। তাহলে এক্স ও ওয়াই দুইটি চলক সম্পর্ক ছিল, এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের মান পাচ্ছি। ওকে, এভাবে যদি তুমি হাফ মানটি আবার যদি বসিয়ে দেখাও, যেহেতু বলেছে 1 নং সমীকরণে শুধুমাত্র যে মানটা দেওয়া আছে এই মানটাই আমরা ওখানে বসাবো। ওকে, তাহলে এভাবে করে যদি আমি আরেকটি মান তোমাদের দেখাতে চাই হাফ মানটা আমি কীভাবে বসাবো, তাহলে দেখো এক্সের স্থলে কি বসাবো কত ½ তাহলে আমরা পাচ্ছি কত বলো তো এক্সের স্থলে ½ বসাবো 3 × ½ প্লাস কত 1, তাহলে আমরা পাচ্ছি কত হাফ যদি বসাই লবে হরে স্কোয়ার 2 × 2 = 4 3/2 + 1, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি লসাগু 4, তাহলে 1 3 × 2 = 6 4 × 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি -1 হচ্ছে 1/4, তাহলে আমরা f(-1) সমান পাচ্ছি আমরা -1/4। তাহলে এই যে দুইটি চলক এমনভাবে সম্পর্কযুক্ত, বিশেষ করে এক্সের বিভিন্ন মানের সাপেক্ষে ওয়াইয়ের মান পাচ্ছি, তাহলে এই যে এক্সের একটি নির্দিষ্ট মান স্বাধীন মান, এই স্বাধীন মানটার সাপেক্ষে আমরা ওয়াই অধীন মান পাচ্ছি। এভাবে করে তোমরা দেখবে যে তোমাদের বিশেষ করে 6, 7, 8 অঙ্কগুলো আছে। এখন তোমাদের বোর্ডে কিন্তু একটি গাণিতিক সমস্যা আমি দেখিয়েছি, এই সমস্যাটা দেখাবো এবং আরেকটি সমস্যা এখানে দেখিয়েছি, এটা আমি দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে এখন আসো আমি যদি বোর্ডের তোমাদের এই গাণিতিক সমস্যাটার সমাধান দেখাতে চাই সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? লক্ষ্য করো এখানে দেওয়া আছে যদি f(y) আমি ওয়াই চলকের আমি একটি ফাংশন এখানে দেখিয়েছি, যদি f(y) = y³ + ky² - 4y - 8 হয়, খেয়াল করো একটু, যদি এটা হয় তাহলে লক্ষ্য করো এখানে কে একটি অজ্ঞাত প্রতীক এখানে বলবো, কে নির্দিষ্ট মান এখানে নেই। আমি আগে তোমাদের দেখালাম যে একটি ফাংশন এখানে সহগ বলতে নির্দিষ্ট মান ছিল x² - 2x বা +3x, কিন্তু এখানে আছে কে একটি অজ্ঞাত মান, কে এর মানটা আমাদের অ্যাকচুয়ালি এখানে বের করতে চাচ্ছে যে এই যদি একটা ফাংশন হয় তবে কে এর কোন মানের জন্য f(-2) সমান 0 হবে, অর্থাৎ আমি ওয়াইয়ের স্থলে -2 বসালে দেখবো যে কে এর মানটা আমাদের অজ্ঞাত অবস্থায় থাকছে। তাহলে কে এর মান কত বসালে, কে এর মান এখানে কত হলে আমরা যদি ওয়াইয়ের স্থলে -2 বসান তাহলে কত হতো? 0 হতো। তাহলে এখন দেখো এটা আমি কীভাবে দেখাবো, প্রথমে লিখে নিব দেওয়া আছে f(y) = y³ + ky² - 4y
-8। তাহলে এখানে আমি সমীকরণ দিয়ে রাখবো। হয়তো তোমরা বলতে পারো স্যার আপনি সেটের ক্ষেত্রে সমীকরণ দিচ্ছেন। আমি আসলে কমফোর্টেবল ফিল করি বা বাচ্চাদের বোঝাতে সুবিধা হয়, কারণ এই গাণিতিক সমস্যাগুলো আমরা অনেক সময় কোথাও হয়তো ফাংশনে মান বসিয়েছি, মানটা খুঁজে পাচ্ছি না, যখন আমি সমীকরণ দিই তখনই আমার সমীকরণ কোথায় আছে এটা আমি ফাইন্ড আউট করে মানগুলো বসাতে পারি। তাহলে আমার প্রথম কাজ হবে 1 নংয়ে, দেখো এখানে 1 নংয়ে ওয়াইয়ের স্থলে কত বসাবো, -2 বসাবো। তাহলে লিখবো 1 নং এ ওয়াইয়ের স্থলে মাইনাস যেহেতু আছে তাহলে আমি ব্র্যাকেট দিয়ে এত বসিয়ে পাই, 1 নংয়ে ওয়াইয়ের স্থলে -2 বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি দেখো এফ অফ কত, -2। তাহলে দেখো ওয়াইয়ের পরিবর্তে মাইনাস বসাবো কে ইন্টু, দেখো -2 হোল স্কয়ার -4 ইন্টু ওয়াইয়ের মান -2 -8। তাহলে দেখো এটা নর্মালি তোমরা জানো মাইনাস হবে, মাইনাস মাইনাসের প্লাস, 2 দুগুণে 4, কে হবে মাইনাস মাইনাসের প্লাস 8 -8। এখানে যদি ক্যালকুলেশন করি এটা চলে যায়, তাহলে 4k -8 পাচ্ছি। তাহলে খেয়াল করো এফ অফ -2 ইকুয়ালস টু আমরা পেলাম কত বলো তো, এফ অফ -2 ইকুয়ালস টু পেয়েছি 4k -8। কিন্তু প্রশ্নে বলা আছে কে এর কোন মান, অর্থাৎ কে এর মান কত বসালে আমাদের এফ অফ -2 সমান 0 হতো। কে এর মান এখন আমি পাই নাই, শুধুমাত্র আমাদের ওই ফাংশনটাতে ওয়াইয়ের স্থলে -2 বসিয়েছি, তাহলে কে অজ্ঞাত আছে। এখন আমাদের কে এর মান যেহেতু চেয়েছে, অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট যেখানে কে এর মান, তাহলে আমাদের অবশ্যই লিখতে হবে। এখন এই শর্তটা অ্যাপ্লাই যদি করি তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এফ অফ -2 সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি, 4k এই মানটা আমি এখানে পেয়ে গেছি, -8 সমান 0 বা 4k ইকুয়ালস টু আমরা বলবো 8। অতএব k ইকুয়ালস টু দেখো 8/4, অতএব কে সমান কত বলো তো 2। লক্ষ্য করো আমরা যদি এই বীজগণিতের রাশি অর্থাৎ এই ফাংশনে কে এর মান যদি আমাদের এখানে 2 আগেই থাকতো, যদি কে যদি 2 আমরা আগেই বসাতাম বা থাকতো রাশিটা, তাহলে আমরা ওয়াইয়ের স্থলে -2 বসালে অবশ্যই আমাদের ক্যালকুলেশন আগেই 0 হয়ে যেত। তোমরা অবশ্যই এই ধরনের গাণিতিক সমস্যাগুলোর সমাধান তোমরা উদাহরণ 18, 19 আছে, তারপর অনুশীলন 6, 7, 8 আছে, এগুলো দেখলে বুঝতে পারবে। আমি যেভাবে তোমাদের দেখিয়েছি তোমরা সুন্দরভাবে একটি সমীকরণ দিবে এবং অলওয়েজ দেখবে যে ফাংশনটা যে চলকে, ওই চলকের স্থলে বিভিন্ন মান যেটা চাবে সেটাই বসাবে মূলত তোমরা, তাহলে তোমরা সুন্দরভাবে পারবে। ওকে, তাহলে আমরা এখন এইভাবে যদি আগাতে থাকি, আরেকটি গাণিতিক সমস্যা তোমাদের এখানে দিয়েছি। এই গাণিতিক সমস্যাটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের মূলতই মনে রাখতে হবে যে ফাংশনটা দেওয়া থাকবে, যেমন তোমরা আরেকটি দেখো গাণিতিক সমস্যা এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু একটি ফাংশন দেওয়া আছে লব বাই হর আকারে, এবং আমাদের চেয়েছি কে দেখো এফ অফ কত, খেয়াল করো 1/x², এখানে আছে এফ অফ 1/x²। তাহলে আমাদের এই ফাংশনে এক্সের স্থলে 1/x² বসিয়ে নর্মালি আমরা ক্যালকুলেশন করলে গাণিতিক সমস্যাটির সমাধান পেয়ে যাব। তাহলে আসো এটা যদি দেখাতে চাই তাহলে আমরা কিভাবে পাবো, আমরা লিখে নেব দেওয়া আছে, আমরা লিখে নেব দেওয়া আছে। ওকে, দেওয়া আছে কি দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু 2x + 1/2x - 1, এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিব। এই কারণে আমি এই ফাংশন এক্স চলকের ফাংশনে এফ অফ এক্সের স্থলে 1/x² বসাবো আগে, বসিয়ে আমি পরবর্তীতে চিন্তা করব যে কি ক্যালকুলেশন করা লাগবে। অবশ্য এই গাণিতিক সমস্যাটা তোমাদের 2.2 এ যদিও বা দেওয়া আছে, তোমরা যখন জেনারেল ম্যাথে 11.1 চ্যাপ্টার বা জেনারেল ম্যাথে 14 অধ্যায় জ্যামিতিতে করবে, তখন অনুপাত সমানুপাতের ক্ষেত্রে কিছু শর্ত আছে, অনুপাত সমানুপাতের ধর্ম আছে, যোজন বিয়োজন, সেটা আমি একটু দেখিয়ে দিলে খুব দ্রুতই গাণিতিক সমস্যাটির সমাধান হবে। অথবা আমি এই গাণিতিক সমস্যাটা কিভাবে তোমাদের দেখাচ্ছি এখন দেখো, যোজন বিয়োজন দিয়েও করা যাবে। তোমরা দেখবে যে তোমাদের বইয়ে বিশেষ করে একটু খেয়াল করো, এখানে বিশেষ করে উদাহরণে তোমাদের দেওয়া আছে এই ধরনের অঙ্ক, যোজন বিয়োজন একবার করেছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে আমি এখন 1 নং এ এক্সের স্থলে কি বসাবো, 1 নং এ এক্সের স্থলে 1/x² বসিয়ে পাই। 1 নং এ এক্সের স্থলে 1/x² বসিয়ে পাই, কি পাই একটু দেখি। তাহলে এফ অফ
যেহেতু আমাদের যে বিষয়টা নির্ণয় করতে বলছে, কোন রাশিটার মান নির্ণয় করতে বলছে, সেই ক্ষেত্রে আমরা দেখব ফাংশন এক্স চলকের ফাংশনে কি আছে। তাহলে আমরা বলেছি যে 1 নং এক্সের স্থলে 1/x² বসাবো, তাহলে 1 কত বলো তো x²। তার আমরা কি পাচ্ছি 2 ইন্টু কত 1/x² প্লাস 1/2 ইন্টু 1/x² মাইনাস 1। তাহলে আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি 2/x² প্লাস 1/2/x² মাইনাস 1। ওকে, তাহলে দেখো আমি যদি লসা করি x² লবে, তাহলে 2 প্লাস x² পাবো। আবার হরে যদি আমি ক্যালকুলেশন করি, তোমরা একটু দেখো কি অবস্থা। তাহলে এখানে লসা করলে x² পাচ্ছি, তাহলে 2 মাইনাস x²। এখনও আমি f(1/x²) রাশিটাই আমি লিখেছি। একটু খেয়াল করো তোমরা ভালো করে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করেছো। তোমরা এখন যারা এসএসসি পরীক্ষা দিবে তারা তো এই গাণিতিক সমস্যাগুলো অনেক সুন্দরভাবে পারো, তবে তোমরা অনেক সময় সমস্যার সমাধান করতে যেয়ে তোমরা ক্যালকুলেশনে ভুল করে ফেলো, যার কারণে তোমরা খুব সাবধানে তোমরা দেখো এখানে সমান চিহ্ন দিয়ে এটা কিন্তু নতুনভাবে একটি লব, এটা কিন্তু নতুনভাবে একটি হর। তাহলে এর পরের লাইনে যদি আমি যেতে চাই তাহলে আমি কি তোমাদের দেখাতে পারে একটু খেয়াল করো। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা যদি বলি 2/3 সমান 3/5 যদি বলি, এটা কীভাবে লিখি বলো তো? লব যেভাবে আছে এটা উল্টিয়ে গেলে আমাদের হবে 5/3। তাহলে এটাকে আমরা এর পরের লাইনে যদি লিখতে চাই f(x) তাহলে কত 2 প্লাস x²/x², এটি উল্টিয়ে হরটা উপরে যে x²/2 মাইনাস x² পেয়ে যাচ্ছে। একটু খেয়াল করো। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি একটু লঘিষ্ঠ করি, লঘিষ্ঠ করলে কি পেতে পারি দেখো, x² কেটে যায়, তাহলে 2 প্লাস x²/2 মাইনাস x² পাচ্ছি। f অফ কত x। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে একটু ভুল লিখেছি, 1/x²। ওকে, লক্ষ্য করো f(1/x² এর আমি একটি নির্দিষ্ট রূপ আমরা পেয়েছি, কিন্তু আমাদের আছে f(1/x² প্লাস 1, f(1/x² প্লাস 1। এখন আমি যদি এটাকে যোজন বিয়োজনের মাধ্যমে যদি তোমাদের সলভটা করতে চাই, তাহলে দেখো এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে যোজন বিয়োজনটা কি তোমাদের একটু দেখালে অঙ্কটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। যোজন বিয়োজন, যোগ বিয়োগ। অ্যাকচুয়ালি যোজন বিয়োজন বলতে আমাদের দেখতে হবে যে দুইটা পক্ষ থাকতে হবে এবং দুইটা পক্ষেই অ্যাট এ টাইমে আমাদের যোজন যদি বলে তাহলে লব প্লাস হর, লব অপরিবর্তন থাকবে, লব মাইনাস হর। অনুপাত ডান পক্ষে লব প্লাস হর, লব মাইনাস হর। তাহলে দেখো যোজন আমি যদি বলি, আমি আবার পাচ্ছি কি বলতো বিয়োজন। অর্থাৎ দুইটা যদি আমাদের পক্ষ থাকে, বাম পক্ষ ডান পক্ষ, তাহলে বাম পক্ষেও লবের সাথে হর একবার যোগ করবো, যোজন হবে। আবার লব থেকে হর বিয়োগ করলে বিয়োজন হবে। আবার লবের সাথে হর যোগ করলে যোজন, লব থেকে হর বিয়োগ করলে বিয়োজন। তাহলে আমি যদি এই গাণিতিক সমস্যাটার সমাধান তোমাদের দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমরা কীভাবে দেখাবো? তাহলে দেখো f(1/x² প্লাস 1), তাহলে লক্ষ্য করো এইটার নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা কি করব বলো তো? f(1/x² প্লাস 1), যেহেতু মনে মনে আমরা 1 দেখতে পাচ্ছি এখানে মনে মনে, তাহলে এখানে দেখো f(1/x² মাইনাস 1). লক্ষ্য করো তাহলে এখানে লব আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখি, যোগ হর, লব প্লাস হর। তাহলে এখানে আমরা আবার কি লিখব? লব মাইনাস হর। ওকে, লব প্লাস হর মাস্ট বি তোমাদের এখানে সাইডে লিখতে হবে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, লব প্লাস হর, লব মাইনাস হর। তাহলে যোজন বিয়োজন করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন যদি ব্র্যাকেট তুলে দিই 2 প্লাস x² প্লাস 2 মাইনাস x² বাই 2 প্লাস x² মাইনাস 2 মাইনাসে প্লাস হয়ে গেল। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে লঘিষ্ঠ করি, এটা চলে যাবে, 2 চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপর হবে 4, নিচে হবে 2x²। হ্যাঁ, তাহলে আমি যদি বলতে চাই এইটার ক্যালকুলেশন ফাইনালি যদি আমি দেখাতে চাই, আমি একটু মুছে নিই,
নিয়ে তোমাদের দেখাতে চাচ্ছি আমি ফাইনালি কি পেলাম। অতএব এফ অফ 1/x² + 1/f(1/x² - 1) সমান আমি কি পাচ্ছি বলো তো, এখানে যদি লঘিষ্ঠ করি তাহলে আমরা পাচ্ছি 2 আর এখানে পাচ্ছি x², তাহলে আমরা পাচ্ছি কত 2/x²। এটা হলো আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান। তাহলে তোমরা একটি জিনিসই মনে রাখবা, যে ফাংশনটা দেয়া থাকবে যে চলকের, ওই চলকের স্থলে তোমরা যে প্রমাণটা চাবে সেই প্রমাণটা তোমরা দেখে সেভাবে তোমরা রিপ্লেসমেন্ট করবা। এক্স থাকলে এখানে যদি ওয়াই থাকতো, এখানে যদি জেড থাকতো, তাহলে তোমরা এক্সের স্থলে ওয়াই বা এক্সের স্থলে জেড তোমরা বসাতে। ওকে, এখন আমরা কিন্তু প্রায় এই চ্যাপ্টারের, বিশেষ করে চ্যাপ্টার বলতে এই ফাংশনের 2.2 এর আমি এখানে দুইটি পার্ট করেছি। 2.2 এ আমি পার্ট 1-এ আমি আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করলে মোটামুটি 2.1 শেষ হয়ে যাবে। এরপরে আমরা 2.2-এ আরেকটি পার্ট দেখালে তোমাদের বিশেষ করে সেট ফাংশনে যে তোমাদের প্রবলেমগুলো বা ফাংশনের বিষয়টা এটা ওকে হয়ে যাবে। ওকে, এখন দেখো আরেকটি সমস্যা এখানে আমি তোমাদের লিখেছি, দেওয়া আছে g(x) আমি এই গাণিতিক সমস্যাটা করালেই আমাদের এই চ্যাপ্টারের বিশেষ করে প্রথম পার্টটা শেষ হবে। তাহলে দেওয়া আছে g(x) দেখো 1+x² + x⁴/x²। ওকে, তোমরা একটু লক্ষ্য করো ফাংশনের ক্ষেত্রে এখানে দেখো তোমাদের কি দেওয়া আছে, প্রমাণটা একটু দেখো। আমি এক্সের স্থলে কি বসাবো বলো তো, m², যার কারণে আমি এটা সমীকরণ 1 দিব, দিয়ে লিখব 1 নং এ এক্সের স্থলে m² বসিয়ে পাই, 1 নং এ এক্সের স্থলে m² বসিয়ে পাই। ওকে, তাহলে আমি যদি এখানে যেহেতু এখানে প্রমাণ চেয়েছে g(m²) এই ফাংশন x চলকে, তাহলে আমি এখানে বসাবো m²। তাহলে কি হবে 1+m² আবার পাওয়ার স্কোয়ার m² পাওয়ার কত 4/m² পাওয়ার কি আছে স্কোয়ার। তাহলে আমি কি পাচ্ছি দেখো 1+m⁴ + m⁴ এখানে আমাদের লঘিষ্ঠ করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি g অফ কত m² সমান, আমি একটি নির্দিষ্ট সমীকরণ দ্বারা যদি প্রকাশ করতে চাই, অর্থাৎ এক্সের পরিবর্তে m² আকারে একটি আমাদের ফাংশন পরিবর্তন হয়ে গেছে। এখন দেখো ডান পক্ষে আছে কিন্তু m²। অ্যাকচুয়ালি তোমরা দেখবে তোমাদের সৃজনশীলে x² অনেক সময় আমরা এইভাবে x ইনভার্স লিখি। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো সুন্দরভাবে বুঝতে পারবে যে ইনভার্স হবে, সূচকের অঙ্ক তোমরা 4.12 গেলে যখন করবে তখন পারবে। তাহলে আমি আবার এই 1 নং এ এক্সের স্থলে আমি m⁻ বসাবো। তাহলে আমি আবার 1 নং এ, তোমরা একটু খেয়াল করো, তাহলে এটা যদি আমি একটু সাইডে লিখে রাখতে চাই, এখানে যে সমীকরণটা পেলাম দেখো g অফ m² = 1+m⁴ + m⁴ আমরা পাচ্ছি 4। এটা সমীকরণ 2 দিয়ে রেখেছি, একটু তোমরা ফলো করবে আমি, কারণ এখানে আবার এক্সের স্থলে অন্য একটি চলক বসাবো। তাহলে আবার আমরা এই এক্সের স্থলে 1 নং এ এক্সের স্থলে কি বসাবো দেখো, ডান পক্ষে আছে m², তাহলে আমি লিখবো এক্সের স্থলে m² বা তুমি লিখতে পারো 1 নং এক্সের স্থলে m² বা 1/m² বসিয়ে পাই। এই যে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান কিভাবে এখানে একটু জটিল মনে হবে, এটা দেখো তোমরা সবই পারবে ইনশাল্লাহ। দেখো আমরা m² যদিও বা এখানে চেঞ্জ করে নিয়েছি, তবে আমার মনে হয় বেটার হয় g অফ m⁻ এখানে দিব। এটাকে আমি হয়তো লিখতে পারি g অফ 1/ কত বলো তো m²। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 1+ এক্সের স্থলে m² বসাবো। ওকে, এক্সের স্থলে 1/m² আমরা বসাবো। তাহলে এক্সের স্থলে 1/m² আমরা বসিয়ে দিলাম। তাহলে একটু বামে সরিয়ে নিই, তাহলে দেখো এটা যদি চেঞ্জ করি 1+1/m⁴ +
এম টু দ্য 8, এখানে আসছে কত দেখো 1 বাই এম টু দ্য কত বলো তো 4। তাহলে আমরা যদি লবে লসা করি তাহলে আমরা লবে পাচ্ছি এম টু দ্য 8, লবে পাচ্ছি এম টু দ্য 8, তাহলে এম টু দ্য 8 প্লাস এম টু দ্য 4 পাওয়ার যদি আমরা বলি আর নিচে থাকলো 1 বাই এম টু দ্য 4। ওকে, তোমরা একটু এটা খেয়াল করো, আমি লসাগু করেছি লবে, এই যে এখানে ক্যালকুলেশনটাই কিন্তু এখানে আসল বিষয় এখানে এই গাণিতিক সমস্যাটার। তাহলে আমরা লসাগু করেছি, লসাগু করে এটা পেলাম। এখন পরবর্তী লাইনে আমরা একটু এই লসাগুটাকে ওই 2 নং সমীকরণের ডান পক্ষের মতো যদি সাজাতে চাই তাহলে উপরে লবে আছে 1 প্লাস এম স্কোয়ার প্লাস এম টু দ্য 8 বাই এম টু দ্য 8 ইন্টু, এটা উল্টে গেলে তোমাদের আগে দেখালাম এ টু দ্য 4 বাই 1। তাহলে ক্যালকুলেশন যদি করো 1 প্লাস এম টু দ্য 4 প্লাস এম টু দ্য 8 বাই এইখানের এম টু দ্য 4 আর এম টু দ্য 8 এখানে কেটে এম টু দ্য 4 থাকে, তাহলে এম টু দ্য 4। তাহলে আমরা কি পেলাম ফাইনালি, জি অফ এম ইনভার্স 2 সমান আমি এইখানে এটা লিখলে একটু বেটার হয়। আমরা কি পাচ্ছি, জি অফ এম ইনভার্স সমান পাচ্ছি কত দেখো এম টু দ্য 4 প্লাস এম টু দ্য 8 বাই এম টু দ্য 4। তাহলে এটা দিলাম সমীকরণ 2। এখন লক্ষ্য করো আমরা কিন্তু সমীকরণ একটু লক্ষ্য করো সমীকরণ 2 এখানে লিখেছিলাম, এখানে দেখো সমীকরণ আমরা 3 পেলাম। তাহলে লক্ষ্য করো 2 নং সমীকরণের ডান পক্ষে যে রাশিটা আছে 3 নং সমীকরণের ডান পক্ষে কিন্তু একই রাশি আছে। তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটা যদি সমাধান করতে চাই তাহলে আমরা লিখব এখন 2 নং ও 3 নং তুলনা করে পাই, এখন 2 নং ও 3 নং তুলনা করে পাই, 3 নং তুলনা করে পাই, তুলনা করে পাই কি পেতে পারি আমরা, এটার ডান পক্ষ 2 নংয়ের ডান পক্ষে যেটা পেয়েছি 3 নংয়ের ডান পক্ষে একই মান পেয়েছে। তাহলে আমরা প্রমাণে যেটা চেয়েছে ওটাই আমরা লিখে দেব, জি অফ এম স্কোয়ার ইকস টু জি অফ এম ইনভার্স 2। ওকে, তাহলে আমাদের প্রুফড হয়ে গেল। তাহলে বন্ধুরা বিশেষ করে তোমরা এই ফাংশনে 2.2 এ এই 9, 10, 11 এই 3টি গাণিতিক সমস্যা এবং অনুশীলনী 24 এবং 25 যেটা আমি তোমাদের লিখে দিয়েছিলাম 24 এবং 25, এই গাণিতিক সমস্যাগুলোই আমরা সৃজনশীলে দিয়ে দিই। তাহলে তোমরা বিশেষ করে আজকের এই 2.2 চ্যাপ্টারের আমি পার্ট 1-এ অন্য এবং ফাংশনটা দেখালাম, আমি পার্ট 2-তে তোমাদের বিশেষ করে ডোমেন ডেন্স এবং লেখচিত্র দেখাবো। এই শুভকামনায় আল্লাহ হাফেজ, ভালো থেকো।